এবার আমাদের পেপার প্রেজেন্টেশন শুরু হবে। আমাদের মধ্যে চেয়ারপারসন হিসাবে উপস্থিত আছেন আমাদের রবীন্দ্রসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী রাজ্যশ্রী ঘোষ। দিদিকে আমাদের সবার তরফ থেকে প্রণাম জানাই। দিদি আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং খুব আদরের। হ্যাঁ, তো আমরা সবাই আজকে দিদির তত্ত্বাবধানে পেপার পড়ব, পেপার শুনব। প্রথমেই আমি ডেকে নেব ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরীকে। আমার এখানে এরমভাবে বলতেই খুব মানে অন্যরকম লাগছে আর কি। হ্যাঁ, তো দুর্বা তো আমাদের ভীষণ প্রিয়। দুর্বার তবু আমি বলি, দুর্বা আমাদের বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওর বিষয় রবীন্দ্র জীবনের শেষ 10 বছরে অঙ্কিত চিত্র এবং সঙ্গীতের তুলনামূলক আলোচনা। নমস্কার, উপস্থিত সকল গুরুজন এবং গুণীজনদের আমার প্রণাম, ছোটদের আমার স্নেহাশিস জানাই। আজকে আমার এই বিষয় রবীন্দ্র জীবনের শেষ 10 বছরের অঙ্কিত চিত্র এবং সঙ্গীতের তুলনামূলক আলোচনা। এই আলোচনা এক্ষুনি করতে বসবার মতো মানসিক অবস্থাই হয়তো আমি নেই, কারণ যে সেশনটা আমাদের এতক্ষণ চলছিল সেই জায়গাটা থেকেই উঠে আসতে পারিনি। সুতরাং মনে হচ্ছে যে কি বলবো, কি নিয়ে এত গূঢ় অনুসন্ধান করব আর কেনই বা করব। সেই জন্য এখন সেইভাবে কতটা বলতে পারবো জানি না। তবে বেশ কিছুদিন ধরে রবীন্দ্রনাথের গানের যে ছবি সেই নিয়ে আমার খুব কি বলবো, খুব মনে ধরেছিল, যেটাকে আমরা বলি। গত বছর যার জন্য আমি বলেছিলাম রবীন্দ্রনাথের গানে ব্যবহৃত বিভিন্ন রঙের কথা। এবারে আমি কিছুদিন আগে একটি কাজ করছিলাম যে রবীন্দ্রনাথের প্রথম দিকের কথা যদি আমরা দেখি, তখন দেখব প্রথমে আমরা বলি যে একদম পুরবীর সময় থেকে রবীন্দ্রনাথের গানে পাণ্ডুলিপি কেটে কেটে বিভিন্ন ছবির কথা, কিন্তু তারও আগে আমরা দেখব যে মজুমদার পুঁথিতে আজি যত তারা তব আকাশে এই গানটি প্রথম পাণ্ডুলিপিতে দেখা যায়, এই কেটে কেটে নকশাচিত্র অঙ্কন। এবং তারপরে তোমরা যদি স্লাইডটা দেখো তাহলে 1924 সালে পুরবী কাব্যগ্রন্থে এই নকশা দেখতে পাওয়া যায়। এই নকশা প্রথম চোখে পড়েছিল ভিক্টোরিয়া ওক্যাম্পোর, যার জন্য পুরবী কাব্যগ্রন্থ আমরা জানি যে এই যে বিজয়ার কমলে যে উৎসর্গীকৃত, তিনি আর কেউ নন, তিনি ভিক্টোরিয়া ওক্যাম্পো। এবং এই সময়ে রবীন্দ্রনাথের যে গান, সেগুলোর সঙ্গেও রবীন্দ্রনাথ গান এবং কবিতা চিত্রের সঙ্গে যেন একটি সংলাপ করতে চেয়েছিলেন, যার জন্য তখন আমরা দেখি রবীন্দ্রনাথের বিভিন্ন ছবি দেখে গান গাওয়া। এই যে এরপরে এই যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছ, 1909 সালে নন্দলাল বসুর দীক্ষা নামক এই ছবিটি দেখে রবীন্দ্রনাথ গেয়েছিলেন বা লিখেছিলেন, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলদার, আজ লব তার দেখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা। পরবর্তী যে ছবিটি আমরা দেখছি, এটি সেই অগ্নিময়ী সরস্বতীর ছবি, যে ছবিটি দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এইভাবে পরপর যেহেতু সময় সীমিত আমি এগিয়ে যাচ্ছি, এই যে গগনেন্দ্রনাথ ঠাকুরের যে ছবিটি এখন দেখা যাচ্ছে, এই ছবিটি দেখে রবীন্দ্রনাথের রচনা হেলা ফেলা সারা বেলা। এইভাবে আরও অনেক উদাহরণ আছে। আমরা যদি প্রথম দিকের ছবিগুলিকে দেখি তাহলে দেখব বিভিন্ন ছবি দেখে তার মনে যে গান বা কবিতা হৃদয় থেকে উৎসারিত হচ্ছে, অর্থাৎ গান আর কবিতার একটি যেন সংলাপ রচনা হচ্ছে। কিন্তু শেষ পর্বে রবীন্দ্রনাথ বলছেন
যে আমার হৃদয়ে স্মৃতির পটে যে জীবনের ছবি অঙ্কিত হচ্ছে তার কিছুটা মনে আছে, কিছুটা হয়তো কল্পনাপ্রসূত, সেটি কবির হৃদয়ে নানান রকমভাবে ছবি এঁকে দিয়ে যাচ্ছে। তার ফলে আমি কিছু ছবি যার সাল তারিখ উদ্ধৃত করা আছে সেই রকম কিছু ছবি আমি নির্বাচন করেছি, আমার নিজের মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং। যেমন 24/7/1935 সালে রবীন্দ্রনাথের আঁকা এই ছবিটি। এই ছবিটি একটা পাহাড়ি ঝর্ণার ছবি। আমরা যদি ছবিটির ওপরের ভাগটা লক্ষ্য করি সেখানে কিন্তু বেশি রঙের ছোপ নেই, কিন্তু নিচের দিকে যত নেমে এসেছে তত আমরা দেখছি রঙের ছোপ। আচ্ছা, আমরা আরেকবার মনে করে নিই, এই ছবিটি 24/7/1935 আঁকা। তার ঠিক 3 দিন মানে আগে দীনেন্দ্রনাথ ঠাকুর চলে গিয়েছিলেন এবং এর কিছুদিন পরে 6ই আগস্ট কবি লিখছেন, আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি। আমার কেমন মনে হলো আগের ছবিটি যেন বলছে, হাসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে। আমি এবার পরের কবিতায় চলে যাব, 1937 সালের কবিতা, প্রান্তিক কাব্যের 11 সংখ্যক কবিতা। কবিতাটি লেখা আছে, আমি পুরোটা পড়ছি না। যেটি বলা হচ্ছে সেটি আমি মানে তোমাদের উদ্দেশ্যে বলবো যে কবি কি বলছেন, অস্ত লগনের শূন্য পূর্ণ করি এলো চিত্রভানু, দিল মোরে করস্পর্শ, প্রসারিল দীপ্ত শিল্পকলা অন্তরের দেহলিতে। অন্তরের দেহলিতে যা সঞ্চিত হয়েছে তা প্রকাশিত হলো চিত্রকল্পের মধ্যে দিয়ে। এবং সেখানে বলছে, স্রোতের শেউলি সম যারা নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায়, রূপ নিয়ে দেখা দেবে ভাটার নদীর প্রান্ত তীরে অনাদৃত মঞ্জরির অজানিত অগাছার মতো। এবার আমি এই 1937 সালেরই সেপ্টেম্বর মাসের ছবিটি দেখতে অনুরোধ করছি। এই আমাদের সময় শেষ তো, ঠিক আছে। এই ছবিটির পরে যে গানটি আমার মনে হয়েছে, এই 25শে আগস্ট 1938 সালে কবি 2টো গান রচনা করলেন। তার মধ্যে একটি হলো উদাসিনী বেশে, আর পরেরটি আমার প্রিয়ার ছায়া। আমার মনে হলো রঙে রঙে লিখা আঁকি মরিচিকা মনে মনে ছবিখানি, নাহি বা তাহারে জানি। এরপরে আরেকটি ছবি ছিল, কিন্তু এইভাবেই আমি আমার ভাবনা ভেবেছি। কবির মননের সঙ্গে আমি তার সৃষ্টি এবং তার চিত্রের সম্পর্ক স্থাপন করেছি। এই ছিল আমার আজকের বিষয়ের উপস্থাপনা। নমস্কার। ধন্যবাদ দুর্বা, খুব সুন্দর পরিবেশনা। তুমি যে চিত্রের সঙ্গে সঙ্গীত মানে ওনার সৃষ্ট সঙ্গীতকে এভাবে দেখালে, সময়টা খুব অল্প, আর একটু বেশি বলতে পারলে ভালো হতো, কিন্তু খুব সুন্দর প্রাঞ্জল বক্তব্য। ধন্যবাদ। আমাদের এরপরে আমরা ডেকে নেব শ্রীমতী কুশনী সরেনকে। ও আমাদের বিভাগেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওর বিষয় অন্তর্লোকের ধ্রুবতারা, শান্তিনিকেতনের পবিত্র বুধবার। নমস্কার, সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার এই গবেষণাপত্রটির নাম দিয়েছি অন্তর্লোকের ধ্রুবতারা, শান্তিনিকেতনের পবিত্র বুধবার। খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। বিশ্বভারতীতে বুধবারটিকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা কীরকম সেই বিষয়টাই বলছি। দেবেন্দ্রনাথের জীবনে উপাসনার একটি বড় ভূমিকা ছিল, তারই ছায়া পড়েছিল রবীন্দ্রনাথের জীবনেও। হিন্দু ধর্মের কুসংস্কারের গ্রাস থেকে মুক্ত হয়ে বাঁধা ধরা পূজা অর্চনা থেকে সরে এসে অদ্বিতীয় পরব্রহ্মের উপাসনা করার লক্ষ্যে 1843 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর 1250 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। সেই উপাসনার রেশ রবীন্দ্রনাথের হাত ধরে চিরন্তন রূপ পেয়েছে।
বোলপুরের কাছে রায়পুরে জমিদারের নিমন্ত্রণ রক্ষার করার সময় যাতায়াতের পথে দেবেন্দ্রনাথের ভুবনডাঙ্গার বিস্তৃত মাঠের মাঝে ঘটনাক্রমে উপাসনার জন্য একটি আদর্শ স্থান পেয়ে যান। এই ঘটনা আমরা জানি, তাই না? তোমরাও পড়েছ। এই আকস্মিক ঘটনার মাধ্যমে আজকে শান্তিনিকেতনের সূচনা হয়েছিল। তারপরেও আরও বেশ কিছু বছর পরে বালক রবীন্দ্রনাথ হিমালয় যাত্রার পথে পিতার সঙ্গে বোলপুরে এসে কিছুদিন থেকেছিলেন। তখনই প্রথম এত কাছ থেকে পিতাকে দেখা, তার দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে পরিচিত হওয়া, দেবেন্দ্রনাথের জীবনে উপাসনাটা কত গুরুত্ব পেয়েছিল, ওতপ্রোতভাবে জড়িয়েছিল, সেটারও পরিচয় রবীন্দ্রনাথ পেলেন তখন। এবার একটু আসি উপাসনার কথায়। কলকাতার পাশাপাশি বোলপুরেও নিয়মিত উপাসনার আয়োজন হতে থাকে। ক্রমে প্রয়োজন হয়ে ওঠে একটি স্থায়ী উপাসনা গৃহের। এই প্রয়োজনেই দেবেন্দ্রনাথ 1891 সালে স্থাপন করলেন সুসজ্জিত কাঁচ মন্দিরের। এরপরে রবীন্দ্রনাথের হাত ধরে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম এবং পরে সেখানে বিশ্বভারতী রূপ পায়। শান্তিনিকেতনে থাকাকালীন দেবেন্দ্রনাথ উপলব্ধি করেন ব্রহ্মের উপাসনার আশ্রমবাসীদের পক্ষে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা কঠিন হচ্ছে। তাই তিনি উপনিষদের কিছু শ্লোক বেছে দেন এবং যেগুলি বিভিন্ন উপাসনায় অনুষ্ঠানে পাঠ করা হয়, এখনও সেগুলি পাঠ করা হয়। এবার আসছি আমি ওই বুধবারের যে গুরুত্ব সেইটার বিষয়ে একটু বলছি। ব্রাহ্ম সমাজের সামাজিক উপাসনাটি প্রথম দিকে শনিবার হওয়া সত্ত্বেও পরবর্তীকালে উপাসনার দিনটি বুধবারে নির্ধারিত হয়। সপ্তাহের এই দিনটিতে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। এই বারটিকে পবিত্র ধরেই প্রতি সপ্তাহে দেবেন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথও সেই উপাসনার প্রথা চালু রেখেছেন শান্তিনিকেতনে, যা এত বছর পরেও শান্তিনিকেতনে সাপ্তাহিক উপাসনার রীতি। রবীন্দ্রনাথ যখনই শান্তিনিকেতনে থাকতেন বুধবারের সাপ্তাহিক উপাসনায় ভাষণ দিতেন। সেই সময় থেকে এখনও আশ্রমে প্রতিদিন নিয়মিতভাবে সকাল ও সন্ধ্যায় উপাসনা হওয়া সত্ত্বেও প্রতি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবার কর্তব্য হল এই বিশেষ উপাসনার জন্য সেই উপাসনা গৃহে একত্রিত হওয়া। সেই দিন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কাজকর্মগুলিকে বন্ধ রাখা হয়। এবার বুধবারের যে উপাসনা সেটার কীরকম হয় তার একটা চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি। বুধবারের সকাল সপ্তাহের অন্যান্য সকালগুলির থেকে আলাদা। ভোরবেলা সিংহসদনের ঘণ্টাধ্বনির মাধ্যমে আশ্রমবাসীদের আহ্বান জানানো হয় উপাসনা গৃহে। শালবিথি, বকুলবিথি, মাধবীবিতান হয়ে ছাত্রছাত্রীরা সাদা পোশাক পরে সুশৃঙ্খলভাবে নিঃশব্দে পৌঁছয় মন্দিরে। উপস্থিত অন্যান্যরাও সাদা পোশাক পরেন। বুধবারের উপাসনার বিশেষত্ব হচ্ছে এটি একান্তই অনাড়ম্বর, সহজ সরল। এটি একটি স্বল্প দৈর্ঘ্যের উপাসনা যা 3টি রবীন্দ্রসঙ্গীত, মন্ত্রোচ্চারণ এবং কোনো বিশিষ্ট ব্যক্তির রচনা থেকে পাঠের মাধ্যমে সম্পন্ন হয়। একজন আচার্যের পৌরোহিত্যে উপাসনাটি পরিচালিত হয়। গানের অনুষঙ্গে শুধুমাত্র তালবাদ্য, মন্দিরা, এসরাজ এবং হারমোনিয়াম বাজানো হয়। শিশুদের অনিপুণ কণ্ঠে আধো উচ্চারণে ব্রহ্মসঙ্গীতের মাধুর্য অনুরণিত হতে থাকে মন্দিরের চত্বর পেরিয়ে সারা আশ্রমে। এই সাপ্তাহিক উপাসনা আশ্রমের আটপৌরে জীবনযাত্রার অঙ্গাঙ্গভাবে মিশে আছে। শিশুদের চরিত্র গঠনে এই উপাসনা সুচারু ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সার্থকতা বোধ করি এখানেই নিহিত আছে। নমস্কার, আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। শেষে একটি কথা বলবো আমি, যে যারা এই সাপ্তাহিক যে মন্দির হয়, এখনও হয়, সেই মন্দিরটিতে যারা এখনও পর্যন্ত দেখার সুযোগ হয়নি যাদের, আমি অনুরোধ করব একবার হলেও গিয়ে এই বুধবারের মন্দিরটি একটু যাবেন, শুনবেন। নমস্কার। ধন্যবাদ কুশনি, অত্যন্ত সুন্দরভাবে তুমি বুধবারের মন্দিরটা বললে। আমারও তো যেতে ইচ্ছে করছে, আমিও তো কখনো যাইনি, দেখি কখনো যদি পারি। এবং খুব সুন্দর লেখাটা, আর ছোট্ট করে বললে, চমৎকার। ধন্যবাদ। আমাদের পরের বক্তা ডক্টর অভিজিৎ মজুমদার, আমাদের বিভাগের গেস্ট টিচার।
তার বিষয় রবীন্দ্রসঙ্গীত অনুশীলন ও অনুধ্যান। উপস্থিত সভাপতি আমার গুরু শ্রীমতী রাজ্যশ্রী ঘোষ মহাশয়কে আমার প্রণাম জানাই এবং গার্গীদিকেও আমার শুভেচ্ছা এবং তোমাদের সকলকে। আজকে আমার যে আলোচনার বিষয়টা আমি ভেবেছি রবীন্দ্রসঙ্গীত অনুশীলন ও অনুধ্যান। এই বিষয়টি ভাবনার পেছনে আমার মূলত কাজ করেছে যে ক্লাসে বিশেষ করে যখন তোমাদের সাথে আমাদের একটা যোগসূত্র তৈরি হয় সেই জায়গা থেকেই তোমরা যখন প্রথম ক্লাসে আসো রবীন্দ্রনাথের গান নিয়ে যখন তোমাদের সাথে আলাপচার একটা কথোপকথন হয় তখন তার মধ্যে দিয়ে জানতে পারি যে বেসিক কিছু ধারণাগুলো তোমাদের কাছে খুব অস্পষ্ট। তো সেখান থেকেই এবং রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থী ভাবনা থেকে আমার মনে হয় যে খুব কঠিন একটি কাজ রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থীদের যে গবেষণা এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীতের চর্চা। তো অতিরিক্ত গবেষণা করলে দেখা গেছে যে আমি যখন পিএইচডি করতাম তখন দেখা গেছে যে সুর পালিয়ে যাচ্ছে, আবার অতিরিক্ত রেয়াজ করলে মনে হচ্ছে না শব্দ কোথাও একটা হারিয়ে যাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথের গান চর্চার মধ্যে কিন্তু আমাদের তাত্ত্বিক বিষয় এবং প্রায়োগিক দিক দুটোকে নিয়ে আমাদের কিন্তু চর্চা চালিয়ে যেতে হবে। তো সেখান থেকে আমার বিষয় ভাবনা রবীন্দ্রসঙ্গীত অনুশীলন ও অনুধ্যান এই দুটি শব্দের মধ্যে দিয়ে ভেবেছি, এবং অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত গাইবার ক্ষেত্রে কী কী অনুশীলনের প্রয়োজন এবং পরবর্তীতে অনুশীলনকৃত বিষয়গুলি ভাবনা স্তরে কীভাবে নিয়ে চর্চা করব আমরা। রবীন্দ্রসঙ্গীতের অনুশীলন প্রসঙ্গে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায় তার রবীন্দ্রসঙ্গীত সাধনা গ্রন্থে উনি বলছেন কিছু চর্চার কথা, গান চর্চার কিছু প্রাথমিক দিক নির্দেশনা উনি দিয়েছেন, যেমন তানপুরার প্রাধান্য। তারপরে বলছেন উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ সঙ্গীত এবং তালের প্রায়োগিক শিক্ষা, এবং রবীন্দ্রসঙ্গীতের বাণীর শুদ্ধ উচ্চারণ এবং গায়কিতে বিশুদ্ধ মার্জিত রূপ রক্ষা করা। তা কীভাবে আমরা সেই চর্চাগুলো চালাবো? আমরা তো জানি হিন্দুস্তানি সঙ্গীতের একটা মহাসমুদ্র, আমরা সেখান থেকেও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এই বিষয়গুলো চর্চা করতে হবে। তোমরা এই বইটা তোমরা সংগ্রহ করবে, সেখানে আরও বিস্তারিত সেখানে লেখা রয়েছে। যেমন ধরি তোমরা কি বলতে পারো রবীন্দ্রনাথের প্রথম ব্রহ্মসঙ্গীত এবং রবীন্দ্রনাথের প্রথম প্রাদেশিক সুরের গান কোনটি? গগনেরও থালে, এটার মূল গান একটি আছে। তা আমরা যদি গগনেরও থালে গানটি চর্চা করি তার সঙ্গে সঙ্গে কিন্তু তার মূল গানটা আমাদের চর্চা করতে হবে। গগর থাল রব চন্দ্র দীপকবাণী গগন থাল রব চন্দ্র দীপকবাণী, এবং সঙ্গে সঙ্গে গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। এবার আমি মূল গানের ক্ষেত্রে যে স্বাধীনতাটা বা যে মূল গানের যে ধরনটা আমি কিন্তু রবীন্দ্রনাথের গাইবার ক্ষেত্রে গগন এবার গগনের এটা কিন্তু করতে পারবো না। এই পরিমিতি বোধটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থীদের প্রথমে থাকতে হবে। হ্যাঁ, তো এর সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের যে বিভিন্ন ধারার গান আছে, যেমন ধ্রুপদ শৈলীর গান আছে, তুমি যদি এখন সংশয় তিমির মাঝে গাও তা তার মূল গান একটা আছে, তোমাকে জ্ঞান তমনি করে জ্ঞান তমনি করে গাঢ়ময়ী পতিতে জ্ঞান কিঞ্চিত ভিতর জগদাবে সংশয় তিমির মাঝে। তো এইভাবে তোমাদের কিন্তু যেমন পরবাসে, আমি মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারে গিয়ে পরবাসের প্রথম দিন শেখাই, তোমরা খুব ভয় পাও, তারপরে ক্লাসে কেউ আসো না, কিন্তু গানটা তো শিখতে হবে। রবীন্দ্রনাথের গান মানে কি আমাদের একটা ভাবনা যে কাহার বা দাদরা এর মধ্যেই আমরা বিচরণ করব, কিন্তু মধ্যমানের গান তো শিখতে হবে। রবীন্দ্রনাথ তো যদিও রবীন্দ্রনাথ বলেছেন আমার গান তানের গান প্রাণের গান, কিন্তু তানের গান না, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এই গানগুলোতে তানের ব্যবহার করেছেন। ও মিয়া বে জানে পালে তানু अलदे कसम फिर आनन वाले मियाँ ओ मियाँ वे जाने वाले। এবার এর সঙ্গে সঙ্গে পরবাসে গাইতে হবে তালে,
এবং শুধু শাস্ত্রীয় অঙ্গের গান নয়, আমি বলবো প্রাদেশিক বিভিন্ন, ধরো তোমাকে সঙ্গে সঙ্গে গাইতে হয়, পরীক্ষায় তো আমাদের গাইতে হয় যে মীনাক্ষী মোদম দে মে। তো এই গলার মধ্যে ক্রিয়াশীল ব্যাপারগুলো কিন্তু আনতে হবে এবং সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের গান, তাহলে কিন্তু রবীন্দ্রনাথের গানের গায়কই একটা তৈরি হবে সঙ্গে সঙ্গে। তো তারপরে যেটা মনে হয়েছে যে অনুশীলনের পরবর্তী ধাপ হলো অনুধ্যান, অর্থাৎ গানের ভাব, দর্শন ও আত্মীকরণ। সঠিক অনুশীলন অনুধ্যানকে শানিত করে, আর গভীর অনুধ্যান অনুশীলনকে অর্থবহ করে তোলে। তখনই রবীন্দ্রসঙ্গীত মৃতশাস্ত্রের বন্ধন থেকে মুক্ত হয়ে জীবন্ত শিল্পরূপে প্রকাশিত হয়। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থীদের প্রথমে যে বিষয়টি গভীরভাবে মনে রাখা প্রয়োজন তা হলো রবীন্দ্রনাথের গান ভারতীয় সঙ্গীতের অন্যান্য ধারার মতো কেবল একটি ধারা নয়, এটি একটি বিশেষায়িত ও স্বতন্ত্র সঙ্গীতের ভুবন। এই ভুবনের মধ্যে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য, প্রাদেশিক ও লোকায়ত সঙ্গীতের এক অবিমিশ্র রূপ আমরা দেখতে পাই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, রবীন্দ্রনাথের গান কিভাবে গাইব, কিভাবে শুনবো, আর কিভাবেই বা ভাববো। এই সহজ কঠিন দ্বন্দ্ব ছন্দের মধ্য দিয়েই রবীন্দ্রসঙ্গীত এবং রাবীন্দ্রিকতার ধারা প্রবাহিত হয়ে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীত ও ভাব প্রবন্ধে বলছেন, ভাবের সঙ্গে অনুভবের বিচ্ছেদ ঘটলে সঙ্গীত একটি মাটির প্রতিমার মতো জড়বস্তুতে পরিণত হয়, তাতে প্রাণ সঞ্চার না হলে সেই সঙ্গীত মৃত। আবার গান সম্বন্ধে প্রবন্ধে তিনি প্রশ্ন করছেন, গানকে কেনই বা বাক্যের দাসত্ব করতে হবে? বাক্য যা প্রকাশ করতে অপারগ, গান সেখানে অনায়াসে কথা বলে। বাউলের সহজিয়া ধারা কিংবা নানা প্রদেশের লোকসুরের মাধুর্য অক্ষুণ্ণ রেখেই রবীন্দ্রনাথ তাঁর সঙ্গীত রচনার এক ঐতিহাসিক ও সামাজিকভাবে পরিবর্তনশীল ধারার রূপ নির্মাণ করেছেন। রবীন্দ্রনাথের কাছে গায়কের স্বাধীনতা চাইলে কবি বলেন, এ কথা আমিও স্বীকার করি যে সুরকারের সুর বজায় রেখেও এক্সপ্রেশন কম বেশি স্বাধীনতা চাইবার এখতিয়ার গায়কের আছে। কেবল প্রতিভা অনুসারে কম বেশির মধ্যে তফাৎ আছে। প্রতিভাবানকে যে স্বাধীনতা দেব অকুণ্ঠে, গড়পড়তা গায়ক ততখানি স্বাধীনতা চাইলে না করতেই হবে। যাকে তাকে যদৃচ্ছা পক্ষ বিস্তার করার স্বাধীনতা দিলে সুফলের পরিবর্তে অপফলই ফলবে বেশি করে। খুব মুষ্টিমেয় শিল্পী গায়কের পক্ষে থাকবে এর দায়িত্ব। রবীন্দ্রসঙ্গীতে এক্সপ্রেশন তখনই সঙ্গত যখন তা গানের ভাবরসকে পরিবর্ধিত করে। ভুল বা অতিরঞ্জিত এক্সপ্রেশন গানের মূল ভাবকে বিকৃত করে ভিন্ন রস সৃষ্টি করতে পারে। আমার আরেকটি বিষয় মনে হয়েছে তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে, তোমরা রবীন্দ্রনাথের, আমরা সময়টা একটু আমি লাস্ট একটা কথা বলে শেষ করছি, যে রবীন্দ্রনাথের গান যখন আমরা চর্চা করি, কাদের গান শুনবো তোমাদের কিন্তু এটা একটু ভাবতে হবে। রবীন্দ্রনাথের সমসাময়িক কিন্তু প্রচুর গীত রচয়িতা রয়েছে, তাদের গান শুনতে হবে, এবং রবীন্দ্রোত্তর যুগের যারা রয়েছেন, বেসিক কিন্তু আমাদের জায়গাটা এখানটায় আমাদের শুনতে হবে কিন্তু, এবং প্রচুর শুনতে হবে। আমাদের রাজ্যশ্রী ম্যাম সবসময় বলেন যে প্রচুর শুনতে হবে, শুনলে কিন্তু সেটারও একটা ওই অনুধ্যানের জায়গাটা কিন্তু না হলে হবে না, অনেকটাই শুনতে হবে। ধন্যবাদ। খুব সুন্দর হচ্ছে অভিজিৎ, অতি চমৎকার, একদম প্রয়োজনীয় একটা বক্তব্য নিয়ে তুমি আলোকপাত করেছো, এবং এইভাবেই কিন্তু রেয়াজ করা উচিত। যে গানগুলোর মূল গান পাওয়া যায় সেগুলো মূল গানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতগুলো যদি গাও, তাহলে আশা করব যে গানগুলো অনেক স্বচ্ছন্দ গতিতে চলবে, যেটা ও গেয়ে গেয়ে দেখালো, খুব সুন্দর দেখিয়েছে, অতি চমৎকার। হ্যাঁ হ্যাঁ, প্রাসঙ্গিকতাও থাকবে। আর যে গানগুলো পাবে না সে গানগুলোকেও অতিরিক্ত মানে প্রচুর চর্চা করে করে স্বচ্ছন্দ করে নিলে হয় কি, এই যে যেমন নাটকের গানটা যে আজকে শুনলাম, কোন গানটা যেন শুনলাম, যেটা একদম আমরা এমনি শুনলে ঘুমিয়ে পড়ি, তোমায় গান শোনাবো। তো এইটা যে যখন আমরা এমনি শুনি, একটা ঘুমন্ত গান, তোমায় গান শোনাবো, কিন্তু অভিকবাবু যা করে গেলেন, এটা যেহেতু আমি জানি না, মানে আমি তো আর মানে এত পড়াশোনা করি না রবীন্দ্রনাথ নিয়ে, কিন্তু উনি তো একদম দেখিয়ে দিয়ে গেলেন। তাহলে নাটকের গানগুলো তোমরা যদি এরকম সংলাপ বলে বলে গাইতে পারো, তবে সেটা প্রাঞ্জল হবে, এবং নিজের মানে ওই বলে নিজের মতো করে গাইতে হবে, আনন্দে গাইতে হবে, তবে গানগুলো প্রাণ পাবে। আর তা না হলে তো প্রাণ পায় না। পরিধি সেট করতে হবে, হ্যাঁ, মানে রবীন্দ্র পরিধি একটা বলয় সেট করতে হবে নিজেদের। থ্যাংক ইউ অভিজিৎ, খুব সুন্দর হয়েছে। আমাদের পরবর্তী বক্তা ডক্টর মহুয়া চক্রবর্তী, সেও আমাদেরই বিভাগের গেস্ট টিচার। তার টপিক রূপকথার রবীন্দ্রনাথ। নমস্কার, উপস্থিত সবাইকে আমার নমস্কার, দিদিকে প্রণাম জানাই, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা।
আজকে আমার বিষয় রূপকথার রবীন্দ্রনাথ। রূপকথা বলতে আমরা কি বুঝি? ছোটবেলায় যেটার সূত্রে আমাদের সাহিত্যের সঙ্গে প্রথম পরিচয়। তো রবীন্দ্রনাথেরও একটা শৈশব ছিল। আমরা রবীন্দ্রনাথের শৈশব থেকে ওই যে আগে স্যার বলে গেলেন না যে ওই কোন জায়গাটাতে গিয়ে মানুষ নবযৌবন কোথায় খুঁজে পাচ্ছে, তো সেই প্রাজ্ঞ বয়সে এসেও রূপকথাটা তার মন থেকে মুছে যায়নি, মন থেকে ছেড়ে যায়নি তাকে। এই একটুখানি দেখা, যদিও খুব কম সময়, আমি চেষ্টা করব। তাহলে রূপকথার রবীন্দ্রনাথে আমরা ছোটোবেলার একদম ছোটো বয়সে, শিশু বয়সে রবীন্দ্রনাথের কোনো ছবি পাই না। প্রথম যে ছবিটা সেটা হলো এইটা। এটা উপনয়নের পরে, তোমরা সবাই জানো। তাহলে ছোটোবেলাটা রবীন্দ্রনাথের কীরকম ছিল? মায়ের খুব একটা আদর যত্ন তো ভালোবাসা এরকম কিছু পাননি, সেটা আমরা জানি। তাহলে একান্নবর্তী পরিবারে মায়ের পরিবর্তে দাসীদের সাহচর্যে কাটানো শৈশবে ভূত প্রেত দত্তিদানব ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজপুত্র রাজকন্যা পক্ষীরাজ ঘোড়া সব কিছু ছিল। কিন্তু ওই দাসীরাই তাদের গল্প শোনাতো। আর তার থেকে এই যে মানুষটি পরবর্তীকালে এত বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের মনটাকে ভরিয়ে রেখেছেন, তাহলে তার শৈশবে এইগুলোই ছিল তার পুঁজি। ওই বন্ধ করে রাখা ঘরের একটা পাশ থেকে জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, আর মনের মধ্যে অজস্র কল্পনা। এইটাই মোটামুটি চিরস্থায়ী হয়ে গেল। এই যে দ্বিতীয় ছবিটা আমরা দেখছি, এটা হচ্ছে ইউরোপে। 17 বছরের কবি ইউরোপে যাওয়ার সময়টা ছবি দেখানোর একটা কারণ হচ্ছে, এখানে গিয়ে উনি একটা বই পান, যে বইটা লালবিহারীদের ফোক টেলস অফ বেঙ্গল। এখান থেকে কিছু ওই রূপকথা সম্পর্কিত জানাশোনা বা বলতে পারো থিওরিটিক্যাল জ্ঞান কিছু ওনার হয়। এই বইটার প্রথম প্রচ্ছদটার ছবি দেখছি। এটা 1878-এ বইটা উনি পেয়েছিলেন সম্ভবত। তো এই যে নিজের ছোটোবেলায় একটা পাওয়া, আর পরে গিয়ে থিওরিটিক্যালি আর কোথাও থেকে কিছু একটা নিজের মধ্যে রসদ এলো, এবার তার রিফ্লেকশন। যদিও আমি পাওয়ার পয়েন্টে একটু গোলমাল করেছি, তোমরা ধরে ফেলতে পারবে। এই যে সহজ পাঠের ছবিটা আমি দেখালাম, এটা আর একটু পরে দেখানো উচিত ছিল। সহজ পাঠের কিছু কবিতা, তার মধ্যে আমরা রূপকথার ছোঁয়া পাই। দেখো, সহজ পাঠটা আসলে অনেক পরে তৈরি, তো 1930, কাজেই সেখানে আমাদের আরেকটু পরে দেখানো উচিত ছিল। যাই হোক, সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। এই যে কবিতাটা, এটা আমাদের পুরোটাই জানা এই পর্যন্ত। পরের পেজটা একটু দেখি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। তাহলে রূপকথা পেলাম তো। এই যে ছোট ছোট মোটিভগুলো, ব্যঙ্গমা ব্যঙ্গমী ভূত প্রেত দত্তি দানব, আস্তে আস্তে সবই আসছে। কিন্তু পরের ছবিটা দেখো, এটা হচ্ছে অভিজ্ঞা দেবীর ছবি। অভিজ্ঞা দেবী ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি, হেমেন্দ্রনাথের মেয়ে। এনার সম্পর্কে একটা স্মৃতি আছে। একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, নলিনী তালুকদারকে লেখা একটা চিঠি, 23শে সেপ্টেম্বর 1924-এ। অভি বলে আমার একটি ভাইঝি ছিল, তার গলা ছিল খুব মিষ্টি। একদিন কি একটা কারণে আমার খুব রাগ হয়েছিল। অভি এসে আমার চৌকির পিছনে দাঁড়িয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে ঠিক সেই সময় যা তা বকে গেল। এক মুহূর্তে আমার সমস্ত রাগ জুড়িয়ে গেল। সে আজ অনেক দিনের কথা, কিন্তু আজও মনে আছে। তারই মুখে রূপকথা শুনে আমি সোনার তরীতে বিম্ববতী গল্প লিখেছিলাম। বেশ, এবার বিম্ববতীর সঙ্গে রূপকথা কোথায়? এই যে ছবিটা, এটা একটা খুব পরিচিত ছবি। কার ছবি কেউ বলতে পারবে? সিন্ডারেলা। ঠিক ওই গল্পটা যেন সে শুনে ওই আর কি, ঠিক আছে তোমার মন খারাপ, আমি তোমাকে একটুখানি গল্প শোনাই, এই গল্পটি সে শুনিয়েছিল। তার রিফ্লেকশন হচ্ছে সোনার তরীর এই কবিতা। সোনার তরী, ওই যে আমি বললাম পাওয়ার পয়েন্টে উল্টোপাল্টা করেছি, 1892-93-তে লেখা, তাহলে আগে যাওয়া উচিত ছিল। আচ্ছা, এরপরে এই গানটা সবার জানা, কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মনে মনে। ওই যে 3 নম্বর লাইনটা দেখো, তেপান্তরের পাথার পেরোই রূপকথার, একেবারে সরাসরি বলে দেওয়া। এরপরে চলে আসি
একটা কবিতা যেটা আমি এখানে দিইনি, শিশু কাব্যেরও একটা কবিতা আছে যেখানে খোকা আবদার করে বলছে, আজকে আমি লুকিয়েছি মা পুঁথিপত্তর যত, পড়ার কথা আজ বলো না, যখন বাবার মতো বড় হব তখন আমি পড়ব প্রথম পাঠ, আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ। একবারে শেষ পর্বে চলে যাই, 1939 উনি লিখেছেন সে। এই সে হলো একটা কাল্পনিক চরিত্র, যে কল্পনার ফানুষে যে কোথা থেকে কোথায় যাবে এর গল্পটা পড়লে বুঝতে পারবে। ওনার নাতনি পুপে দিদির জন্য লেখা। কেমন? এই প্রথম পাতাটুকু আমি দিয়েছি, এত ছোট, এখন তোমাদের পড়ে শোনানো মুশকিল। চলে যাই আরও পরের দিকে, যদিও কণিকা কাব্য লেখা হচ্ছে অনেক আগে, 1899, কিন্তু কবিতাটা আমি একদম শেষে লিখেছি। দেখো, খুব মজার একটা কবিতা আছে। চুরি নিবারণ কবিতার নাম। সৌরানী কহে রাজা দৌরানীটার কত মতলব আছে বুঝে ওঠা ভার, গোয়াল ঘরের কোণে দিলে ওরে বাসা, তবু দেখো অভাগীর মেটে নাই আশা, তোমারে ভুলায়ে শুধু সুখের কথায়, কালো গরুটিরে তব দুয়ে নিতে চায়। রাজা বলে ঠিক ঠিক, বিষম চাতুরি, এখন কি করে ওর ঠেকাইব চুরি। শুয়ো বলে একমাত্র রয়েছে ওষুধ, গরুটা আমারে দাও আমি খাই দুধ। তাহলে রবীন্দ্রনাথ কি বলেছেন যে রূপকথার প্রয়োজনীয়তা কোথায়? এই না হলে মানুষের দিন কাটতো না। মানুষ অনেকখানি ছেলে মানুষ, তাকে রূপকথা দিয়ে ভোলাতে হয়। তাহলে আমরা দেখতেই তো পেলাম যে তারা এই ভোলানোর কাজটা খুব অনায়াসে তিনি করেছেন। শুধু আমাদের ওনার সমস্ত সাহিত্যকর্ম, গান সব কিছুর মধ্যে খুঁজে দেখার একটু প্রয়াস থাকতে হবে। এই, ধন্যবাদ, নমস্কার। অসাধারণ মহুয়া। এই রূপকথার রাজ্যটা কিন্তু এখন আর সেই পাওয়া যাচ্ছে না। আমাদের টেলিভিশন আর ফেসবুকের দৌলতে শৈশবটা অন্যরকম হয়ে গেছে। অন্যরকম হয়ে গেছে। ওই শৈশবটা আরো তো- মোবাইলের দুনিয়াটা এসে গিয়ে আরো শৈশব নষ্ট হয়ে গেছে। একদম। কিন্তু কি অপূর্ব, আমাদের শৈশবটা ফিরে এলো। সেই সহজপাঠের ছবিটা দেখে খুব ভালো লাগলো, দারুণ, খুব ভালো। আমাদের পরবর্তী বক্তা ডক্টর দেবশ্রী নন্দী, সেও আমাদের বিভাগেরই। তার টপিক কালের যাত্রায় শ্রেণী বৈষম্যহীন সমাজের দীক্ষা। প্রথমে দিদিকে প্রণাম জানাই আর সবাইকে দীপ্রাহর শুভেচ্ছা। আমার বিষয় হচ্ছে কালের যাত্রা। এই বিষয়টা নির্বাচন করার কারণটা প্রথমে বলি। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, যুদ্ধ তো আছেই, আর আছে আমাদের সমাজের দলাদলিটুকু, যে কে কোথায় দাঁড়িয়ে আছে তার ওপরেই আমাদের সমাজটা নিয়ন্ত্রিত হচ্ছে। কে কতটা ধনী, কে কতটা দরিদ্র, এবং বিশেষ করে আমাদের সেই পুরনো জাতি ভেদ ব্যবস্থা, সেই ব্যবস্থাটা এখনও আমরা দেখতে পাচ্ছি। সেটা কত আগে রবীন্দ্রনাথ 1330 সালে লিখছেন কালের যাত্রা। কালের যাত্রা আসলে কিন্তু প্রবাসী পত্রিকায় যখন প্রকাশিত হয় তখন তার আগেই হয়েছে রথের রশি। রথের রশি এবং কবির দীক্ষা মিলে পরে কালের যাত্রা নাটক প্রকাশিত হয়। এখন কালের যাত্রার গুরুত্ব কোথায়? শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন। আমি এই অংশটুকু একটু পড়ি, কেন তিনি লিখেছেন। বলছেন, মানব সমাজের সকলের চেয়ে বড় দুর্গতি কালের এই গতিহীনতা। মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানবার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানব সম্বন্ধ অসত্য এবং অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ। বিশেষভাবে পীড়িত করছে, অবমানিত করছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করছে মানুষকেই। তাই মহাকাল তাদের আহ্বান করছেন রথের বাহন রূপে। তাঁদের অসম্মান ঘুচলে তবে এই সম্বন্ধের অসম্মান দূর হয়ে রথ সম্মুখের দিকে চলবে। মনে রাখতে হবে, এই যে সময়টা কালের যাত্রা উনি লিখছেন, ঠিক তার আগে আগেই রাশিয়া ভ্রমণ করে এসছেন। 1917 যে রুশ বিপ্লব আমরা যে পড়েছি, সেই বিপ্লবের একটা ছায়া তো আছে, আর রাশিয়ার যে সাম্যবাদী সমাজ ব্যবস্থা সেটা ওনার মাথায় ছিল। ফলে দেশে এসে এই কালের যাত্রা রচনা করলেন। এবং গল্পটা একটু ছোট্ট করে বলি, যে একটা রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সমস্ত জাতির মানুষ জড়ো হয়েছেন, দূর দূরান্ত থেকে অনেকে পূজা দিতে এসেছেন। কিন্তু ব্রাহ্মণরা রথের দড়ি ধরে টানছেন, তাদের হাতে রথ চলেনি, কেননা তাদের মধ্যে রয়েছে পুণ্যের অহংকার, তাদের প্রচুর পুণ্য, প্রচুর তপস্যা, সেই জন্য তাদের হাতে রথ চলেনি। এসেছে ক্ষত্রিয়র দল, ক্ষত্রিয় রয়েছে শক্তির দম্ভ, তাদের হাতেও রথ চলেনি। শেষে এলেন বৈশ্য, যাদের হাতে অর্থ, ক্ষমতা। কিন্তু এই যে শ্রমিক মালিকের যে শ্রেণী বিভাজনটা তখনও ছিল, সেই বিভাজনের কোপে পড়ে রথের মহাকাল তো রথের প্রধান সারথি, তিনি মহাকাল, তারই রথ,
তিনি সেই রথ চলতে দেননি। অবশেষে ডাক পড়েছে শূদ্রদের, যাদের সমাজ মনে করেছে অপাংক্তেয়। মানে গল্পের মধ্যে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন রূপক দিয়ে যে পথের গর্তটাকেও পুজো করা যেতে পারে, এমনকি রথের দড়িটাকেও পুজো করা যেতে পারে, কিন্তু মানুষ যেন, শূদ্র যেন ছুঁতে না পারে। ফলে শূদ্ররা যখন আহ্বানে যখন এসে উপস্থিত হলো এবং রথের দড়িতে যখন হাত দিল, রথ একদম এগোতে শুরু করলো। অর্থাৎ মহাকাল নির্দেশ দিচ্ছেন যে যদি সকলে একযোগে এই রথের চাকার রথের রশিতে যদি হাত না দেয়, তাহলে সমাজে রথ এগোবে না। শেষের দিকে একটুখানি যাব, রবীন্দ্রনাথের এই সংক্রান্ত অনেক লেখা আমরা পাবো, কিন্তু মনে রাখতে হবে ওই যে বললাম রাশিয়ার চিঠি, তারপর সেখান থেকে কালের যাত্রা, এবং এই সময়টা উনি লিখছেন পুনশ্চ কাব্য। এই যে আমরা খুব পরিচিত একটা কবিতা আছে, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, সেই কবিতা পুনশ্চ কাব্যগ্রন্থের এইগুলো এই সময়তে লেখা। এবং এর পরপর আসছে রক্তকরবী, যেটা নিয়ে একটুখানি আলোচনা হচ্ছিল, শ্রেণী সংঘর্ষ, তারপরে আসছে, তার আগে এসছে মুক্তধারা, অর্থাৎ এবং শেষে এসছে চণ্ডালিকা। অর্থাৎ একই প্রবাহ দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু বারবার দেখাচ্ছেন ইতিহাসের শিক্ষাকে যে যদি তুমি সকলকে সমানভাবে স্থান না দাও, তাহলে এই সমাজ আর এগোবে না। শেষে কবিতা দিয়ে রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যেরই একটা কবিতা, এক পাখা শীর্ণ যে পাখির ঝড়ের সংকট দিনে রহিবে না স্থির, সমুচ্চ আকাশ হতে ধুলায় পড়িবে অঙ্গহীন, আসিবে বিধির কাছে হিসাব চুকিয়ে দেওয়া দিন, অভ্রভেদী ঐশ্বর্যের চূর্ণীভূত পতনের কালে দরিদ্রের জীর্ণ দশা বাসা তার বাঁধিবে কঙ্কালে। নমস্কার। থ্যাংক ইউ দেবশ্রী, খুব সুন্দর একটা শ্রেণীবিন্যাস নিয়ে তুমি বললে, সমাজের খুব ভালো, চমৎকার। আমাদের পরবর্তী বক্তা শ্রীমতী ব্রততী সাহা, আমাদের বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার বিষয় বসন্তের বিরহ। উপস্থিত সকল গুণীজনকে আমার প্রণাম, ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা। আজকের আমার বিষয় হচ্ছে বসন্তের বিরহ। বসন্তের বিরহ বলতে আমি এখানে গানগুলোকে দুটো ভাবে ভাগ করেছি। একটা হচ্ছে প্রকৃতি পর্যায়, সেই পর্যায়ের অন্তর্ভুক্ত উপপর্যায় হচ্ছে বসন্ত, বসন্ত ঋতুকে নিয়ে গান আছে। তো সেখানে বসন্তের মধ্যেও যে বিরহ আছে সেটাকে দেখানোর চেষ্টা করেছি। এবং এই বিরহটা আবার বসন্ত বিদায়ের বিরহ নয়, বসন্ত চলাকালীনই যে একটা বিরহ চলছে সেটা। এবং আরেকটা হচ্ছে প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত প্রেম বৈচিত্র্য যে উপপর্যায় আছে, সেখানে বসন্তের বিরহ। এই দুটো হচ্ছে আমার আজকের বিষয়ের মূল কেন্দ্রে আছে। এবং এই বসন্তের বিরহ বলতে বসন্তের গানে যেটা সবার আগে আমাদের কাছে আসে সেটা হচ্ছে, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নাকি ঝরা পাতা শুকনো ফুলের মেলা রে। বসন্ত মানেই তো রং বেরঙের ফুল, পাখির কলতান, কচি পাতার দল, তাদের চাঞ্চল্য। কিন্তু শুকনো পাতা যেটা না ঝরে পড়লে কচি পাতা সেখানে উপস্থিত হতে পারত না, সেই পাতা, সেই যে একদিকে নতুনের জন্ম, এবং নতুনের জন্মটা হচ্ছে কেন, সেই পুরনোটা মাটিতে খসে পড়ছে, সে ধুলার সঙ্গে তার বন্ধুত্ব তৈরি করছে, সে তাকে জায়গা করে দিচ্ছে, তারপরেই সেখানে নতুন পাতা জন্ম নিতে পারছে। তো এটাও তো বসন্তের একটা বিরহ, এই ভরা বসন্তের মধ্যেও এটা একটা বিরহ। এই বসন্তের এই বিরহ দেখেই কি তবে কবি লিখেছিলেন, বসন্ত তোর শেষ করে দে রঙ্গ, শেষ করে দে রঙ্গ, তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে, তারা ধুলা হলো, তারা ধুলা দিল ভরে। এখানেও একটা বিরহের কথা পাওয়া যাচ্ছে বসন্তের মধ্যে। এবং আরও একটি গান আছে বসন্ত উপপর্যায়ের, যেখানে তিনি বলছেন, এনেছো ওই শিরিষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে, কবে যে সব ফুরিয়ে দেবে চলে যাবে দিগন্তেরে। অর্থাৎ বসন্তের বিদায়ক্ষণ উপস্থিত হওয়ার বহু পূর্বেই কবির মনে বসন্ত চলে যাওয়ার একটা বেদনা আসছে। এও তো ভরা বসন্ত যাপনের মধ্যেই বিরহের অনুভব। এছাড়া আরও একটি গান, কার যেন এই মনের বেদন চৈত্র মাসের উতল হাওয়ায়,
চৈত্রের উতল হাওয়ার মধ্যে দিয়েই তিনি যেন কারোর মনের বেদনা অনুভব করছেন, যে বেদনা ঝুমকোলতার চিকন পাতাকে চমকে দিচ্ছে, কাঁপিয়ে তুলছে। আর এবার আসি আমি প্রেম বৈচিত্র্যের মধ্যে যে বসন্তের বিরহ আছে সেখানে। এখানে যে গানটা আমি প্রথমে রেখেছি সেটা হচ্ছে আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। এখানে আমার মনে হয়েছে বসন্ত যেন এখানে বিরহের প্রতীক। বসন্ত সে যায়, যা আরেকটি গান হচ্ছে বসন্ত সে যায় তো হেসে যাবার কালে, শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে, তেমনি তুমি যাবে জানি সঙ্গে যাবে হাসিখানি, অলোক হতে পড়বে অশোক বিদায় থালে। এখানে বসন্ত যেন তার প্রেয়সীর প্রতীক, যে প্রেয়সী বসন্তের মতোই ক্ষণস্থায়ী। তবে এ গানে বিরহ বেদনা নয়, বিরহ তো সুখেরও হয় কোনো এক মধুর রাতে। এ গানেও ঠিক তেমনটাই, কারণ তিনি বলেছেন তেমনি তুমি যাবে জানি সঙ্গে যাবে হাসিখানি, অলোক হতে পড়বে অশোক বিদায় থালে। বিদায়ের থালে অশোক খসে পড়বে, অশোক ফুল যা প্রধানত দুঃখ বা শোক মোচনের প্রতীক। তাই এখানে বিরহ এলেও সে বিরহ দুঃখবিলাসী হয়ে থাকার কথা বলে না। প্রেম পর্যায়ের আরও একটি গান, যে গানটির দ্বারা আমি আজ এই বিষয়টিকে শেষ করব, কখন যে বসন্ত গেল এবারও হলো না গান। এই গানের বিরহটি আবার ভিন্ন। বসন্তের আগমনকে কবি অনুভবই করতে পারলেন না। তিনি দ্বন্দ্বে পড়ে বললেন, এবার বসন্তে কি রে জুথিগুলি জাগেনি রে, অলিকুলো গুঞ্জরিয়া করেনি কি মধুপান, দক্ষিণ সমীরণ কি ফুলের বনকে জাগায়নি? যদি জাগিয়েই থাকে তাহলে সে কবিকে সাড়া দিলে গেল না কেন? এ গানে কবির বিরহ এসেছে, কারণ সে তো বসন্তের জন্য কোনো গান লিখতে পারল না। আর তাতে যে বসন্তের অভিমান হয়েছে, কারণ তিনি বলছেন বসন্তের শেষ রাতে এনেছি শূন্য হাতে, এবার গাঁথিনি মালা কি তোমারে করি দান, কাঁদিছে নীরব বাঁশি অধরে মিলাই হাসি, তোমার নয়নে ভাসে ছলো ছলো অভিমান। তবে এ গানে বসন্তরই কবি মনের প্রেয়সী নয়। এই গানটিতে বসন্ত কবি মনের প্রেয়সী নয়, প্রকৃতির বসন্তকেই দেখিয়েছেন, কিন্তু তার জন্য তার গান লিখতে পারা হলো না, তাকে আগমন করা হলো না। এখানে সেই বিরহটা ফুটে উঠেছে। সুন্দর ব্রততী, বসন্তকে নিয়ে তুমি যে ভাবনাটা ভেবেছো খুব ভালো, থ্যাংক ইউ। এরপরে ডেকে নেব ডক্টর আঁখি রায়কে। সেও আমাদের বিভাগেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার বিষয় রবীন্দ্রসঙ্গীত সাধক ও শিক্ষাগুরু ভীমরাও হসুরকার শাস্ত্রী। ছাত্রছাত্রীদের আমার স্নেহ, যারা বড় আছেন তাদের প্রণাম, দিদিকে আমার প্রণাম, গার্গিদি এবং আমার সমস্ত সহকর্মীদের আমার শুভেচ্ছা জানাই। আমি প্রচণ্ড টেনশনে আছি, কারণ সবাই দারুণ বলেছে, আমার কোনো প্রিপারেশন নেই, তো আমাকে একটু মার্জনা করো যদি ভালো না লাগে। বা যাই হোক, আমার আসলে বিষয়টা এত গুরুগম্ভীর না, সবাই বলেছে অনেক সূক্ষ্ম বিষয়, আমি তো অত সূক্ষ্মও নেই আর বলতেও পারি না। যাই হোক, আমার বিষয় হলো একজন মানুষ যে স্বল্প আলোচিত, কিন্তু রবীন্দ্রনাথের গানের প্রচারে এবং প্রসারে তার অনেকটা ভূমিকা ছিল। সেটা হচ্ছে যখন রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন, শান্তিনিকেতন আশ্রম করেছিলেন, তার উদ্দেশ্য আমরা সবাই জানি, এবং অন্যান্য পড়াশোনার সাথেও কলা এবং সঙ্গীত তার চর্চা হবে, তার কারণও তিনি বলেছেন, সেটা তোমরা মোটামুটি জানোই। কিন্তু সেটা সঙ্গীতের আবার ব্যাপার আছে, যে সঙ্গীত শেখানো যে একেবারে শাস্ত্রীয় সঙ্গীত খুব গভীরভাবে শিক্ষা করতে হবে এরকম ব্যাপার কিন্তু ছিল না। আসলে রবীন্দ্রনাথের একটা মানে নিজের একটা প্রচারেরও একটা ব্যাপার ছিল, যে রবীন্দ্রনাথের গানকে তিনি প্রচার করবেন এইভাবে শিক্ষার। এবং তখন তো শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো না, আমরা জানি রবিবাবুর গান ছিল, স্বরলিপিরও সেরকম অতটা প্রচলন ছিল না, বা এবং শিক্ষাটা তখন শুধু শান্তিনিকেতনেই হতো, এবং সেটা কতিপয় মাত্র 6 জন ছাত্র ছিল। আর সেই সময় সঙ্গীত শেখান যিনি দায়িত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ যাদের, তাদের মধ্যে দীনেন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, তিনি রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, এবং ভীমরাও শাস্ত্রী, আমার বিষয় ভীমরাও শাস্ত্রী। ভীমরাও শাস্ত্রী শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর জন্য এসেছিলেন শান্তিনিকেতনে। তিনি অবাঙালি,
এসেছিলেন মহারাষ্ট্র থেকে, এবং সেটা 1914 সালে রবীন্দ্রনাথেরই ইচ্ছায়। তো যেটা বিষয় যে তিনি শুধুমাত্র যে উচ্চাঙ্গ সঙ্গীতের মানে পণ্ডিত ছিলেন, তার নামের আগে পণ্ডিতও আছে, শুধু যে উচ্চাঙ্গ সঙ্গীতের পণ্ডিত ছিলেন তা নয়, তিনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, সেতার, এমনকি রুদ্রবীণা তিনি অসাধারণ বাজাতেন, এবং সেটারও একটা আছে প্রমাণ যে রবীন্দ্রনাথ ওর বীণা শুনে মুগ্ধ হচ্ছেন। তো রুদ্রবীণা শেখাতেন, সেতার, পাখোয়াজ, তবলা, সমস্ত তিনি যন্ত্র এমনি এমনি নয়, ছেলে খেলার মতো না, তার শিক্ষা ছিল। এবং পরে তিনি এখানে এসে, তার তো প্রয়োজন ছিল না আর কিছু শিক্ষা করার, তিনি রবীন্দ্রনাথের গান শিখেছিলেন, এবং সেটা কার কাছে শিখেছিলেন? রবীন্দ্রনাথের কাছে শিখেছিলেন, কিন্তু আরও বেশি করে শিখেছিলেন নিয়মিত, সেটা হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুর, যে কিনা তার সহকর্মী। একটু আগে অভিঘোষ বললেন না যে আমাদের আসলে দেওয়ার কী আছে, আমাদের দেওয়ার আছে অহংকার। এটা তিনি তার জীবন দিয়ে, তার কর্ম দিয়ে দেখিয়ে দিলেন। আসলে কর্মই কথা বলে মানুষের, কথা নয়। তিনি তার কর্ম সারা, যতদিন তিনি 15 বছর শান্তিনিকেতনে ছিলেন, কিন্তু 15টা বছর তিনি নানা মানে কাজে ব্যাপৃত রেখেছিলেন নিজেকে, এবং তার একটা গভীর দায়িত্ববোধ, বা বলতে যে যেহেতু তিনি সুরসিক, তিনি তো সাহিত্যিকও ছিলেন, মানে সাহিত্য রসও তার সেই গ্রহণের সেই ক্ষমতা ছিল, এবং সেটা তিনি যাতে সবাই পেতে পারে। গীতাঞ্জলি, তখন গীতাঞ্জলিতে সারা পৃথিবী বুঁদ হয়ে আছে, তো তার মনে হলো যে গীতাঞ্জলির গান কেন হিন্দিভাষীরা সেই রসাস্বাদন কেন করতে পারবে না। তখন তিনি সেই গীতাঞ্জলির প্রায় প্রত্যেকটি গানে, মানে 98খানা গান তিনি দেবনাগরী হরফে সেটা সংকলন করলেন, স্বরলিপি করলেন, তার নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন সঙ্গীত গীতাঞ্জলি। তো এই ধরনের মানুষ, আরও তিনি অভিনয়ও করেছেন, ওখানে শারদোৎসব নাটকে রবীন্দ্রনাথ দেখেছে অভিনয় করতে, সেটাও করেছেন। কোনো কাজে তিনি কখনো বলেননি যে না আমি তো পণ্ডিত মানুষ, আমি কেন গাইব, এরকম একটা ব্যাপার। এবং তাদের তো একটা বিকেলবেলা করে একটা শান্তিনিকেতনে সঙ্গীত চর্চার একটা বিশাল একটা সেশন হতো। রবীন্দ্রনাথ তখন শুধু সঙ্গীত চর্চা হতো না, অনেক কিছু পাঠও করতেন। ওই সময়টা সবাই আসতো, আশ্রমিকরা। তো সেরকম একটা কথা আমি মানে একটা কোটেশন বলবো, সেটা অমিতা সেনের স্মৃতিকথায় আমরা পাই, যে রবীন্দ্রনাথ কতটা ওনার সঙ্গীতের গুণগ্রাহী ছিলেন, সেটার একটা ছোট্ট পড়ে শোনাচ্ছি। কোণার্কে সেদিন সন্ধ্যায় জমজমাট আসর, ভীমরাও শাস্ত্রী, নন্দলাল বসু, ক্ষিতিমোহন সেন ও আরও কতজন উপস্থিত। গান নিয়ে নানা আলোচনা চলেছে ভীমরাও শাস্ত্রীর সঙ্গে রবীন্দ্রনাথের। আলোচনার সূত্রে শাস্ত্রীয় সঙ্গীতের এক একটি সুর ভেদে চলেছেন ভীমরাও শাস্ত্রী, কখনো কথার সঙ্গে, কখনো বা শুধুই সুর। হঠাৎ একটি গানের সুরে মেতে উঠলেন কবি। শুরু হয়ে গেল ভীমরাও শাস্ত্রী ও রবীন্দ্রনাথ দুজনের সুরের খেলা। এক একটি কলি গাইছেন ভীমরাও শাস্ত্রী, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ। তাতে বাংলা কথা বসিয়ে এগিয়ে উঠছেন। গান সুরের খেলায় মেতে ওঠা দুজনের সে কি উত্তেজিত মানে অবস্থা, মূর্তি মানে ভীমরাও শাস্ত্রীর মুখটা লাল হয়ে উঠেছে, এটা বলছেন। এবং ভীমরাও শাস্ত্রীর মুখ তরঙ্গে তরঙ্গে উছলে পড়ছে, তার কণ্ঠে হিন্দি গানের সুর। তিনি থামছেন না, রবীন্দ্রনাথ ধরছেন, আবার রবীন্দ্রনাথ থামছেন, আবার ভীমরাও শাস্ত্রী ধরছেন গান। তখন বাইরে ঝরছে অবিরাম বৃষ্টিধারা, দমকা হাওয়া থেকে গায়ে এসে লাগছে আমাদের গায়ে বৃষ্টির ছাঁট। অবর্ণনীয় পরিবেশ, সেদিন সৃষ্টি হলো গান, সখী আধারে একেলা। এই গানটা আমরা জানি সবাই, সাপমোচনে রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন। তো রবীন্দ্রনাথের অনেক গানের সৃষ্টির কিন্তু প্রেরণা কিন্তু ভীমরাও শাস্ত্রী। যেমন আমরা বলতে পারি অশ্রুভরা বেদনা, এরকম অনেক গান আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোনটা, এটা ঠিক শোনানোর, আচ্ছা আমি শেষে শুনিয়ে দেবো। তো এরকম অনেক খুব ভালো ভালো, যেমন শরৎ আলোর কমলবনে, এই সমস্ত গান কিন্তু ভীমরাও শাস্ত্রীর কাছে হিন্দি বান্দি শুনেছিলেন রবীন্দ্রনাথ। সেখান থেকেই এই কথাগুলো, বাংলা কথাগুলো বসিয়েছেন রবীন্দ্রনাথ। তো এই যে এই ধরনের মানুষগুলোকে যদি নিয়ে আমরা আলোচনা না করি, না আমরা পড়াশুনো না করি, তার যে শিক্ষক হয়েও যে শিক্ষার্থী মনস্কতা, যে আমি শিক্ষক কিন্তু আমি কিছু শিখবো না, আমি সব জেনে গেছি, এই ব্যাপারটা কিন্তু একেবারেই শান্তিনিকেতনে তার প্রচলন ছিল না, এবং সেটা ভীমরাও শাস্ত্রী তার প্রমাণ। তো এদের নিয়ে আমার মনে হয় আলোচনা করার একটা জায়গা থেকেই যায়। আচ্ছা, দুর্বাদের রিকোয়েস্টে আমি একটু গাইছি, আমার গলা খারাপ তবুও সখী আধারে একেলাটাই একটু গাইছি। সখী আধারে একলা
আধারে। নমস্কার। সাবাস, খুব সুন্দর। আখি, আমি একটা জিজ্ঞেস করবো যে ভীমরাও শাস্ত্রীর বন্দিশগুলো কি জানা আছে? কোন বন্দিশ থেকে কোনটা করেছিলেন? কান ভানো কর কি ভীমরাও শাস্ত্রী? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি তো গোয়ালিয়র আগ্রা ঘরই তখন শুনেছেন সবাইকে, জয়পুর শুনেছেন, যে ঘরগুলো প্রিভেল করতো। কিন্তু ভীমরাও শাস্ত্রীর এইটা ছাড়া আর কি বন্দিশ আছে একটু তুমি আমাকে খুঁজে দিও। খুব সুন্দর। আমার না, গান আমি এখন শোনাতে পারবো, তুমি গাও এখন, আর পরে হবে। मोरे कान भनकवा परलो, मोरे कान भनकवा परलो माय। বল না, একটু ভুলে গেছি আমি। দার না মোরে কান ভনকবা परिलो, मोरे कान भनकवा। কথাগুলো মনে নেই, একটু দেখতে পারলে হট করে সুবিধে হতো। আর কি গান আছে আমি সেটাই ভাবছি, যে কান ভানকবা ছাড়া আর। হ্যাঁ, তুই একটু গানের রেফারেন্সগুলো আমাকে দিস। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই যে এতটা জানলাম, আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ। না না, খুব সুন্দর, এরমভাবেই বলতে হয়। এক্সটেম্পোর বলতে পারাটাই হচ্ছে দক্ষতা। না না, আমি কি বলতে পারি, আমি কিছুই পারি না, তোরা তো কত জানিস। কিছুই হলো না জীবনে। এত সুন্দর একটা গানের পরে মানে দিদির কণ্ঠস্বর শোনার পর না কোনো কথা বলাটাই একটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার হয়। হ্যাঁ, কিন্তু আমাকে বলতে হচ্ছে। আমরা এইখানে এই সেশনটা এখানেই শেষ করলাম, কিন্তু আমাদের একটা ছোট্ট কাজ আছে। দিদি এখন যারা বিষয় পড়লেন তাদেরকে ডেকে নেব এবং তাদেরকে একটা সম্মানপত্র আমরা দেব। প্রথমেই ডেকে নেব দুর্বাকে, এরপরে কুশনি, দিদি বাঁ হাতে দিলাম, অভিজিৎ, মহুয়া এগিয়ে এসো, বাঁ হাতে দিচ্ছি, দেবশ্রী, ব্রততী, আখি, এই সেশনে যারা যারা পেপার পড়লে তারা একটু চট করে এখানে এসো, একটা সবাই মিলে ছবি হবে। আখি, এরপরে আমাদের তো টিফিন তো 1 ঘন্টা, এরপরে আমাদের লাঞ্চ ব্রেক 1 ঘন্টার, ঠিক 1 ঘন্টার 10 মিনিট আগেই সবাই এইখানে উপস্থিত হবেন। আর যারা পার্টিসিপেন্ট আছেন তারা 15 নম্বর ঘর থেকে, আর ছাত্রছাত্রীরা আফটার ব্রেক কিন্তু বাড়ি চলে যাওয়ার কোনো ভাবনা ভাবলেই কিন্তু খুব বকা হবে। আচ্ছা, আমরা আমাদের তো ভুলে ভরা, ভুলের স্বর্গে বাস করি সবসময়, ফলে ভুলের আর শেষ নেই। কিন্তু দিদি যেহেতু আমাদের নিজেদের জন, তবু আমরা দিদিকে একটু বরণ করে নেব। না, বরণ করার মধ্যে দিয়ে আমরা আবার শুরু করছি আর কি, এটা শেষ নয়, কখনো শেষ হয় না কিচ্ছু।